اللهم صل على محمد اللهم صل على سيدي اللهم صل على محمد। তারপর আসেন থায়াজাইড ডায়ুরেটিক্স, এগুলো কিন্তু অনেক কম। দেখেন ডেভিডসনের প্রত্যেকটা ক্রনোলজি ইম্পর্টেন্ট। এই যে দেখেন একটার পর একটা লিখছে, এটা আপনাকে বুঝাচ্ছে প্রিভ্যালেন্স, অর্থাৎ এই কজটার সবচেয়ে নাম্বার 1 কজ ম্যালিগনেন্সি, তারপরে ভিটামিন ডি টক্সিকোসিস, সার্কোইডোসিস, টিউবারকুলোসিস, এইচআইভি, থাইরোটক্সিকোসিস, প্যাজেট ডিজিজ। এই যে যত নিচে যাচ্ছে বুঝবেন সেটার অকারেন্স রেট, প্রিভ্যালেন্স তত কম। তাহলে থায়াজাইড এটা অনেক নিচের দিকে, এগুলো রেয়ারলি পাবেন। তাহলে থায়াজাইড কিভাবে হাইপার ক্যালসেমিয়া করে? থায়াজাইড দেখেন এটা খুবই ইন্টারেস্টিং, এবং এটা যদি বুঝতে হয় তাহলে আপনাকে আমাদের ক্যাডজেং ফার্মাকোলজির এই ডায়াগ্রামটা একটু দেখতে হবে, এবং আলহামদুলিল্লাহ এটা আমি আপনাদেরকে অলরেডি বলেছি। সো একটু দেখেন ভালো করে। তাহলে আমরা সবাই এখন ডিস্টাল কনভলিউটেড টিউবিউলস এর মধ্যে আছি, ঠিক আছে? আচ্ছা, সো দেখেন এই যে এটা হলো একটা ডিস্টাল কনভলিউটেড টিউবিউলার সেলস, কেমন? তো এই সেলের এই জায়গাটাকে, এটাকে আমরা বলি এপিক্যাল মেমব্রেন বা লুমিনাল সাইড, যেখানে টিউবুলার লুমেন্স। আচ্ছা, অর্থাৎ এদিক দিয়ে আমাদের গ্লোমেরুলার ফিল্টারস গুলো পাস করছে এবং আলটিমেটলি ইউরিন হিসেবে বের হয়ে যাবে। আর টিউবুলার সেলসের এই পাশটা, এই যে এই পাশটা, এটাকে আমরা বলি বেজাল সাইড। বেজাল সাইড কেন বলি? কারণ এখানে হচ্ছে আমাদের ব্লাড ভেসেলসটা। ফলে এখানে যে ইলেকট্রোলাইটস গুলো রিঅ্যাবজর্ব হলো, তারা কিছুক্ষণ পরে এই ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে ব্লাড ভেসেলসে ঢুকবে, সেখান থেকে আলটিমেটলি পুরো সিস্টেমিক সার্কুলেশনে ছড়িয়ে পড়বে, ঠিক আছে? ফাইন। তাহলে এটা হলো বেজাল সাইড, এটা হলো এপিক্যাল সাইড বা লুমিনাল সাইড। এখন এই যে ডিস্টাল কনভলিউটেড টিউবিউলস এর এই লুমিনাল সাইডে দুই ধরনের ট্রান্সপোর্টার থাকে, দুই ধরনের ট্রান্সপোর্টার। একটা হলো সোডিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্টার, আর একটা হলো ক্যালসিয়াম ট্রান্সপোর্টার, ঠিক আছে? আচ্ছা, এখন সোডিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্টারের কাজ হলো এই যে লুমিনাল সাইড থেকে সোডিয়াম এবং ক্লোরাইডকে রিঅ্যাবজর্ব করে এই যে সেলের মধ্যে নিয়ে আসা, তারপরে সেখান থেকে পুনরায় কোথায় পাঠিয়ে দিবে? ব্লাডে পাঠিয়ে দিবে। সোজা ভাষায় এই ট্রান্সপোর্টারের মাধ্যমে আমাদের ডিস্টাল কনভলিউটেড টিউবিউলস কি করছে? সোডিয়াম এবং ক্লোরাইডকে রিঅ্যাবজর্ব করছে, ঠিক আছে? এখন দেখেন বেজাল সাইডে, এই যে বেজাল সাইডে বেশ কয়েকটা ট্রান্সপোর্টার আছে। আমাদের বুঝার জন্য যেটা প্রয়োজন সেটা হলো সোডিয়াম ক্যালসিয়াম এক্সচেঞ্জার, এই পাম্পটা। দেখেন এই পাম্পের কাজ কি? এই পাম্পের কাজ হলো যে বেজাল সাইড থেকে, অর্থাৎ ব্লাড থেকে সোডিয়ামকে সেলের মধ্যে ঢুকানো এবং সেল থেকে ক্যালসিয়ামকে ব্লাডে নিয়ে যাওয়া। তাহলে দেখেন এই যে ব্লাড থেকে সোডিয়াম এখানে আসবে এবং এখান থেকে ক্যালসিয়াম ব্লাডে যাবে। এখন দেখেন একটু ভালো করে দেখেন, এই যে সোডিয়ামটা সেলের মধ্যে ঢুকবে, তাহলে সে কখন বেশি ঢুকবে? যদি এই সেলের মধ্যে সোডিয়াম কনসেন্ট্রেশন কম থাকে। যত কম থাকবে সে তত ইজিলি এখানে অ্যালং দ্য গ্রেডিয়েন্ট ঢুকতে পারবে এই এক্সচেঞ্জার পাম্পটা দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন সোডিয়ামটা যখন এখানে ঢুকবে, এই যে সোডিয়ামটা যখন এখানে ঢুকবে, তাহলে একটা সোডিয়াম ঢুকার সময় অবশ্যই সাথে সাথে একটা ক্যালসিয়াম এই সেল থেকে বেরিয়ে যাবে। তাহলে ক্যালসিয়াম এই সেল থেকে বেরিয়ে যাওয়া মানে হচ্ছে এখানে এই টিউবুলার সেলের মধ্যে ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন কমে যাওয়া। এখন এখানে যখন ক্যালসিয়ামের কনসেন্ট্রেশনটা কমবে, তখন এই যে ডাউন গ্রেডিয়েন্টের কারণে বাহির থেকে এই ক্যালসিয়াম চ্যানেল দিয়ে, ক্যালসিয়াম ট্রান্সপোর্টার দিয়ে বেশি বেশি ক্যালসিয়াম সেলের মধ্যে ঢুকবে, অর্থাৎ ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে, ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন। তাহলে দেখেন ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন হওয়ার জন্য কাকে প্রয়োজন? সোডিয়াম ক্যালসিয়াম এক্সচেঞ্জার পাম্পের প্রয়োজন, কারণ সে ক্যালসিয়ামকে পাঠিয়ে পাঠিয়ে এখানে কনসেন্ট্রেশন কমাবে, ফলে এই পাম্পটা দিয়ে ক্যালসিয়াম ঢুকবে। ক্লিয়ার? আচ্ছা, আবার এই পাম্পটা চালু রাখার জন্য প্রয়োজন হচ্ছে এখানে সোডিয়াম কনসেন্ট্রেশন কম রাখা, কারণ এখানে সোডিয়াম কনসেন্ট্রেশন কম থাকলে সোডিয়াম ঢুকবে, ফলে এই পাম্পটা অ্যাক্টিভ হবে। তার মানে আমি বুঝতে পারলাম যে এখানে সোডিয়াম কনসেন্ট্রেশন কম থাকলে কি হবে? আমার বেশি বেশি ক্যালসিয়াম রিঅ্যাবজর্ব হবে, সহজ ভাষায়। এখন দেখেন এই ট্রান্সপোর্টারের কো ট্রান্সপোর্টারের কাজ কি? এই কো ট্রান্সপোর্টারের কাজ হলো যে টিউবুলার লুমেন থেকে এখানে সোডিয়ামকে ঢুকানো। তাহলে দেখেন এই কো ট্রান্সপোর্টারটা যত বেশি কাজ করবে, তাহলে এই যে সেলের মধ্যে কিসের পরিমাণ বাড়বে? সোডিয়ামের পরিমাণ বাড়বে। তাহলে দেখেন যদি সোডিয়ামের পরিমাণ এখানে বেড়ে যায়, তাহলে এই পাম্পটা কি কাজ করতে পারবে? পারবে না। তাহলে সোডিয়াম এখানে ঢুকতে পারবে না, কারণ এখানে অলরেডি এখন সোডিয়ামের কনসেন্ট্রেশন হাই, ফলে সে বাহির থেকে, ব্লাড থেকে সোডিয়াম এখানে আসতে পারছে না, ফলে ক্যালসিয়ামও সেলের ভিতর থেকে বাইরে যেতে পারছে না, ফলে এখানে ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন বেড়ে যাবে। এখানে ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন বাড়লে এই চ্যানেলটা দিয়ে ক্যালসিয়াম ভিতরে ঢুকতে পারছে না, অর্থাৎ ক্যালসিয়ামের রিঅ্যাবজর্পশন কমে যাচ্ছে। তার মানে এই পাম্পটা যত বেশি কাজ করবে, ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন তত কম হবে। থায়াজাইড ডায়ুরেটিক্স কি করে? এই পাম্পটাকে বন্ধ করে দেয়। এই পাম্পটাকে যদি বন্ধ করে দেয়, তাহলে এখন আর বলতে হচ্ছে না, সময় নষ্ট করার দরকার নাই। তাহলে থায়াজাইড এই পাম্পটাকে অকার্যকর করে দেওয়ার মাধ্যমে
ইনডাইরেক্টলি ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশনকে বাড়িয়ে দেয় এবং এই ক্যালসিয়ামগুলো ফাইনালি এই এক্সচেঞ্জার পাম্প দিয়ে ব্লাডে যাবে, ফলে পেশেন্টের ব্লাডে কি হবে, হাইপার ক্যালসেমিয়া হবে। এবং এই হাইপার ক্যালসেমিয়া হওয়ার কারণে আমরা বলেছি কি হয়, প্যানক্রিয়াটিক এনজাইম উইদিন দ্য মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট অ্যাক্টিভেটেড হয়ে যায়, ট্রিপসিনোজেনটা ট্রিপসিন হয়ে যায়, ফলে কি হবে, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হতে পারে। এই কারণে একটা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের কজ হলো ড্রাগস কজ কি, থায়াজাইড ডায়োরেটিক্স। মানে জাস্ট ম্যাচ করে দিলাম আপনাদেরকে। তাহলে দেখেন কিভাবে থায়াজাইড ডায়োরেটিক্স হাইপার ক্যালসেমিয়া করে, এই কথাটা আমি আপনাকে জাস্ট সিম্পলি বলে দিতে পারতাম। এই যে দেখেন ডেভিডসনে কি করছে, জাস্ট একটা ওয়ার্ড লেখা, কজেস অফ হাইপার ক্যালসেমিয়া, থায়াজাইড ডায়োরেটিক্স, আর কিছু লেখা নাই তো। আমি বলে দিতে পারতাম থায়াজাইড ডায়োরেটিক্স ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন বাড়ানোর মাধ্যমে হাইপার ক্যালসেমিয়া করে, শেষ। আমিও বুঝছি, আপনিও বুঝছেন, কিন্তু ভেতরের মজাটা আপনার মধ্যে আর আসতো না। তাহলে এখন আপনি আলহামদুলিল্লাহ ব্যাপারটা পুরো ক্লিয়ার। দেখেন কি ইনডাইরেক্ট মেকানিজমে কাজগুলো হচ্ছে, আলহামদুলিল্লাহ। ওকে।